ও সব কথা বলে না হৃদয়ে, কিছু কথা বুঝে নিতে হয়। বলো না কেন ওই ঝরনা নদী খোঁজে কিসের সুখে। আসসালামু আলাইকুম। বুশরা চ্যানেল থেকে আমি বুশরা চলে আসছি আজকের মতো আপনাদের প্রিয় তারকাকে নিয়ে। খুব জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, হ্যাঁ, রবি চৌধুরী এই মুহূর্তে আমার ঠিক পাশে রয়েছেন, বুশরা চ্যানেলের সঙ্গে রয়েছেন, আর সামনে কিন্তু আপনারা রয়েছেন। আজকে কিন্তু অনেক কথা হবে শিল্পীর সাথে। আর এই মুহূর্তে আমি ভীষণ এক্সাইটেড আছি যে আমার প্রিয় একজন শিল্পী ঠিক আমার পাশে বসে আছে। তো আসলে কি বলবো, আজকে অনেক কথা হবে, গল্প হবে, চলুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা। ওয়েলকাম আচ্ছা, আমার স্টুডিওতে। ও ওয়েলকাম। হ্যাঁ, এই মুহূর্তে আমি বসে আছি আমাদের প্রিয় শিল্পী রবি চৌধুরীর নিজস্ব স্টুডিওর স্টুডিওতে। নাম হচ্ছে রিমঝিম। আচ্ছা, তো আসলে আপনাকে যখনই দেখি সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ, মানে আপনাকে একদম একদম আপনার মতো, মানে তোমার মতো। এটা আপনি আপনি তুমি বললাম নেই, একদম তোমার মতো। তুমি যেরকম হাসো, আচ্ছা হাসি খুশি মানুষ, হ্যাঁ। সেই জন্য আমি শিডিউলটা দিয়েছি। আচ্ছা তা আমি জানি তাই যে নাকি? শিডিউল না দিলে আমার খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আর লাইফ ইজ ভেরি শর্ট, একটু কিছু আগে আরেকটা মিল আছে, আপনি চিটাগাঙ্গের, আমিও চিটাগাং। ও চার গিয়ে, হ্যাঁ ইয়েস, চার গিয়ে কথা বলতে পারো? বলতে পারি, দিই বলো। অনেক হ্যান আছে। হাই গম আছি। গম মানে হচ্ছে ভালো আছি, মানে আপনার যারা। হ্যাঁ, তো আসলে এত আপনি কিন্তু মানে পরবর্তীতে আপনি চিটাগাং গানগুলোকে পপুলার করেছেন আপনি বিশেষ করে। হ্যাঁ, এবং আমার একটা অ্যালবামও কিন্তু আছে চট্ট মেট্রো নামে। চট্ট মেট্রো, সেখানে আমি অনেক, সেটা 90s এ তো। এটা এটা আরো পরে, আরো পরে হ্যাঁ এটা আছে, বিয়েতে আছে, ইউটিউবে ইউটিউবে পেয়ে আছে। যাবে। হ্যাঁ চট্ট মেট্রো মানে সব চট্টগ্রামের গান। আচ্ছা আচ্ছা, তো আসলে আরো কথা হবে। এই মুহূর্তে যদি একটু গান না শোনান, অন্তত দুই লাইন চট্টগ্রামের। তো আমার দেশি মানুষ লাইন বসরা শোনাতে? রিকোয়েস্ট করেছে একটা এক লাইন গাই, নতুন গান। হ্যাঁ মানে এটা মেজবান নিয়ে প্রথম গান আচ্ছা চট্টগ্রামে। এটা আমি গিয়েছিলাম আমার সানডে অ্যালবামে 1994-এ। আচ্ছা মেজান দিয়ে ইতারো তুইতারো তিতারো গরিব লাই মাইটা বসির ডন মাইশলাই বাসনত কি সৌন্দর্য বিছানত। মেজান দিয়ে ইতারত উইতারত ইতারত উইতারত উইতারত। বুঝছো তো? তো আসলে আপনার গানের যে শুরুটা, এটা 90s থেকে, তাই না? কারণ আপনার হ্যাঁ। প্রথম অ্যালবাম যতটুকু শুনেছি 90s থেকে না, গানের শুরু আমার বললাম না, যে শেফালি দিরা যখন গান করতেন, শেফালি ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, সঞ্জিত আচার্য, কল্যাণী ঘোষ, এরা ওনারা যখন, তখন তো বিভিন্ন এলাকায় প্রোগ্রাম হতো, তখন আমি ওনাদের সঙ্গে গাওয়ার চেষ্টা করতাম। এবং আমার উস্তাদ ছিলেন চট্টগ্রামের বেতারের দক্ষিণ চট্টগ্রামের বলবো আঞ্চলিক গানের সম্রাট আচ্ছা আহমেদ কবির আজাদ, ওনার হাতে আমার হাতে করি। তখন ওনার কাছেই তো আমি গান শিখেছি হাতে করি। উনি সব ওই বড় বড় অনুষ্ঠানে আমাকে নিয়ে যেতেন, তখন ওনাদের সঙ্গে আমি একটা বাচ্চা মানে হাফ প্যান্ট পরে পারফর্ম করতাম। তো তখন থেকেই তো আমার মানে ঘরের শুরু। পরিবেশটা হ্যাঁ। কেমন ছিল? মা বাবা ওনারা ফ্যামিলিতে আরো কেউ গান করতো নাকি শুধু না আপনি? না, এটা তো ফ্যামিলিতে কেউ গান করতোই না। তো এরপরে কি আপনার কি বাংলাদেশ ছেড়ে মিডল ইস্টে চলে গেছেন, এরকম লাইফে? এটা পরে এটা গান ছেড়ে দিয়ে আপনি চলে গেছিলেন, এরকম হয়েছে? হ্যাঁ, গান গেয়ে যখন কিছু হচ্ছিল না, হ্যাঁ তখন আমি চলে যাই। আমার একজন নাজু মামা, তার সঙ্গে ভেজিটেবলের ব্যবসা ওখানে আমরা করতাম, আচ্ছা আসা যাওয়ার মধ্যেই ছিলাম। তো ওখানে আমার সুযোগ হয় 88-এ, আমাদের প্রেসিডেন্ট এরশাদের সময় আচ্ছা বন্যা হয়েছিল, মনে আছে? 88 তো 88 আমি যখন ওখানে ছিলাম, বন্যা দুর্গতদের সাহায্যার্থে এমবিসিতে প্রোগ্রাম হচ্ছিল। আমার বন্ধুরা বলে যে অনুষ্ঠান হচ্ছে, চল, তুই তো ভালো গান করিস, চল যাই। তো গেলাম। প্রথম দিন আমাকে সুযোগ দিল না, তো একটু গান টান, পরের দিনের জন্য আমার একটু গান শুনলো, বলে যে হ্যাঁ পরের দিন আপনি গাইবেন। যখন পরের দিন মঞ্চে আমাকে উঠালো,
তখন আমার একটা গান আছে, মানে তুমি জানো যে সব চট্টগ্রামের লোক। বিয়া গইতে উকিল লাগে, নৌকাত লাগে মাঝি, প্রেম গড়িতে দুইজন লাগে, যার লগে যে রাজি, আরো হাসে আয়ো অফরানের তাল তো ভাই, হলজা জলি সাই যার গই, তোমার ফিরিতির আশায়, আরো হাসে আয়ো। বাহ, গাওয়ার বার চিৎকার বাবলে, আরে আর কি- তো আমাকে ছাড়ে না, কিসের একটা হ্যাঁ, বাট 6-7টা গান গেয়ে ফেললাম। এর মধ্যে পরিচয় হলো আমার এই বর্তমান যে ধর্মমন্ত্রী কাইকোবাদ সাহেব, আচ্ছা উনি তখন হজ করতে গেছেন গভর্নমেন্ট ডেলিগেশনে, তার সঙ্গে গেছেন কারি হাবিবুল্লাহ বেলালি। আচ্ছা, তখন আমাকে কার্ড দিল বেলালি ভাই, তো বলে যে আসলেই তুমি দেখা করবে, তোমাকে টেলিভিশন আমরা চান্স দিব, সুযোগ করে দেবে। আচ্ছা, আসলাম, ব্যাক করলাম 6-7 মাস পর। তখন উনি ফোন করলো, আমি গেলাম মোহাম্মদপুরের বাসায় বেলালি ভাইয়ের, উনি ফোন করলো টেলিভিশনের আচ্ছা, প্রডিউসার, তুমি হয়তো হ্যাঁ চিনো, হ্যাঁ হ্যাঁ, এবং উপস্থাপনা করেছিলেন ওই অনুষ্ঠান রায়হান গফুর, ও অন্তরঙ্গ ম্যাগাজিন অনুষ্ঠান। অন্তরঙ্গ, হ্যাঁ। তখন আমার প্রথম গান শুরু, কোন গানটা ছিল ওটা তখন? আরবি গান। এই গানটা মিশরের একটি আরবিক গান, ওই সিঙ্গারের নাম মোহাম্মদ সরোয়ার, তা আমি এটা শিখেছিলাম আর কি। তুত্তুরু তু তুত্তুরু তু তুত্তুরু তুত্তুরু তু, মুনা ইয়া মুনা ইয়া হালওয়া ইয়া মুনা, মুনা ইয়া মুনা ইয়া শতরা ইয়া মুনা। বাবা, এই যে আপনি এত সুন্দর সুন্দর গান করেন, আপনার লুকটা কিন্তু নায়কোচিত, গায়কোচিত তো আছে, তো কেউ কি না। কখনো অফার করেনি নায়ক হওয়ার জন্য ছবিতে? হ্যাঁ, সিনেমাতে তো আমি সিনেমাতে? মানে এমন ডিরেক্টরের অফার ফিরিয়ে দিয়েছি, এটা তো আমার একদম আচ্ছা, তাই নাকি? যেমন সোহান ভাই যখন ছিলেন, আচ্ছা, যিনি সালমান শাহকে নিয়ে এসেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি আমাকে বলেছিলেন যে সাজান ছবি যখন করে, হুম, তখনই অফার দিয়েছিলেন আমাকে। তখন আমি তখন গানের প্রতি মানে আপনার গানের প্রতি আমি ভালোবাসা। এত গান নিয়ে এত ব্যস্ত, হুম, তো আমি ভেবেছি আমার গানটাই আমার জন্য ভালো। হুম, এনিওয়ে তার একটা টেলিফিল্ম আমি করেছিলাম, টেলিফিল্ম নাটক করেছিলেন? হ্যাঁ আচ্ছা। এটা করেছিলাম। আচ্ছা, টেলিফিল্ম একটা আমি ইয়েরও করেছিলাম, মিতানুরের সাথে। মিতানুরের সাথে। আচ্ছা আচ্ছা, ছোটবেলা আপনার কোথায় কেটেছে? বাঁশখালী, আপনার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী? হ্যাঁ বাঁশখালীতে, বাঁশখালী, তো ছোটবেলা কি ওখানেই কেটেছে? হ্যাঁ বাঁশখালী পুইছুরি, আচ্ছা, ওটা হচ্ছে ওখানে একটা প্রেম বাজার আছে, হুম, ওই নামেই কিন্তু আমার প্রেম দাও অ্যালবামের নাম, প্রেম দাও। বেশ কমাস আগে আপনাকে বেশ একটা ট্রলের মুখোমুখি হতে হয়েছে। এটা আমি হ্যাঁ, আমি আমি তো বলি আমি বলি এটা বলি। রাজনৈতিক একটা ইস্যু নিয়ে আর কি, হুম, হ্যাঁ, এটা সবাই জানি আমরা। আমি কখনো কোনো দল করিনি, হুম তবে জাসাসের অনেক প্রোগ্রাম আমি করতাম, হুম, যারা চলে গেছেন তাদের প্রোগ্রাম আমি করেছি, এমন না যে প্রোগ্রাম করিনি, তবে কোনো সরকারি প্রোগ্রাম ওদের আমি করিনি। আচ্ছা, আওয়ামী লীগের কোনো সরকারি প্রোগ্রাম আমি করিনি, মানে গভর্নমেন্ট ডেলিগেশনে। কিন্তু বিএনপির হুম, আমি বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছি, এটা 2003 সালে। আর তারেক রহমান সাহেবকে ব্যক্তিগত জানার একটা সুযোগ আমার হয়েছে, এই জন্যই তারেক রহমান যখন আসলেন তখন আমি তার জন্য মাঠে নেমে গেলাম। আমি ছোট ভাই মনির খান, আরো তখন তো বেশ আপনি বিতর্কিত হয়ে গেলেন যে এই রবি চৌধুরী একটা সময়ে হ্যাঁ বলেছে মমতাজের জন্য আমি ভোট চেয়েছি। ভোট চেয়েছিলেন। মমতাজ আমার কলিগ, হ্যাঁ পার্টি করিনি, এমন না যে আওয়ামী লীগের কোনো দলীয় পদ আমার ছিল, হ্যাঁ, সেরকম তো নেই। মানে কিন্তু জাসাস আমার এক সময় নাম ছিল, নাম ছিল। ভাইস তার মানে প্রেসিডেন্ট আপনি হিসেবে। বলতে চাচ্ছেন যে আপনার বর্তমানে আমি বিএনপিও মানে জাতীয়বাদী দল করি সেটাও না, কিন্তু সেটাও আমি না। সাপোর্ট করি, সাপোর্ট করেন। কারণ আমাকে গান গাইতে হবে। হ্যাঁ, তো ব্যাপারটা কেমন হলো না যে আপনি সব দলের হয়ে আপনি মানে কাজ করতে চান, তো এক্ষেত্রে থাকে না যে যদি সব দলই আপনি আমি বলি সদ্ভাব গান বজায় রাখেন, গান বাজনা আমার পেশা। তাহলে তো মানুষ বলে যে বাংলাদেশে আমি বললাম এই যে সুবিধাবাদী নাকি এরকম একটা না, তাহলে তো এই যে কাইকোবাদ সুবিধাবাদী, জাতীয় পার্টির এমপি ছিলেন, এখন মন্ত্রী সে, হ্যাঁ, তখন তো জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন। হুম, ওই আব্দুল্লাহ আবু সাইদ তথ্যমন্ত্রী ছিলেন, তুমি নিউজ করেছো তখন, তোমার সময় তথ্যমন্ত্রী, হ্যাঁ ছিল, আব্দুল্লাহ সে বিএনপিতে ইলেকশন করে দেয়। ওইটা রাজনৈতিক ভাবে তারা ট্র্যাক চেঞ্জ করতে হ্যাঁ, পারে আমি তো ট্র্যাক এবং চেঞ্জ করে, ডিক্লেয়ার দিয়ে। হ্যাঁ আমি বলিনি যে আমার কি আওয়ামী লীগের কোনো ভক্ত নেই,
জাতীয় পার্টিতে আমার ভক্ত নেই। আওয়ামী লীগের মধ্যে মন্ত্রী অনেক বন্ধু আছে আমার, এমপিও বন্ধু আছে, কিন্তু বিএনপিতে ওরকম বন্ধু আছে আমার। হ্যাঁ, তার মানে কি আপনি যে সরকারই আসবে এটা তাদের যে হয়ে সরকার কাজ না, করবেন, এরকম একটা আমি ব্যাপার? আমি তো দল করলে বলতো যে এটা দালাল। তো দালাল কাকে বলবে? তুমি যদি সুযোগ না সুবিধা নাও, সুবিধা নেন নাকি? সেই দালাল। তা আপনি গানের সুবিধাটা তো পাচ্ছেন, গানের সুবিধা আমার যোগ্যতা, আমি গান গাইতে পারি বলে আমাকে নিচ্ছে। মানে বিভিন্ন প্রোগ্রামে আমি কি পয়সা দিয়ে গান গাচ্ছি? আমাকে পয়সা দিয়ে নিচ্ছে। এটা একটা সুবিধা না? আমি কিন্তু ইন্টারভিউ এটা দিলে একটা পয়সা নিই, সুবিধা না? আমি ইন্টারভিউ দিলে কিন্তু পয়সা নিই। কালকে আমার একটা ফোন দিছে, আমি তোমার কাছে পয়সা চাচ্ছি। তো পয়সা যেখানে, যেহেতু আমার পেশা, আমি আমার পয়সা যেখানে, যে সরকারি আসুক না কেন আপনি তাদের হয়েই কাজ করবেন, ব্যাপারটা এইটাই আর কি, নাকি? না, যে মাঠে নামবো না, তারের মানে মধ্যে আমি আপনার চিনি বলে তার জন্য আমি নেমেছি। ধরি মাছ নাচি পানি, না 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 না, আমি তো তারের আমার জন্য নেমেছি। এটা একদম পার্সোনাল চয়েস থেকে। হ্যাঁ, এই যে আপনি একটা বিতর্কিত হয়ে গেলেন, এটা তো আপনি স্বীকার করতেই হবে যে নেটিজেন, আমি তো বললাম এটা আমার পার্সোনাল চয়েস। হ্যাঁ, পার্সোনাল চয়েস। আমি তারের রহমানকে চিনি বলেই সেটা আমি মাঠে নেমেছি। হ্যাঁ, মানে আমি একটু বলি তো, এই যে একটা বিতর্কিত হয়ে গেলেন, ধরেন আপনি এখন মানে খুব ডেসপারেটলি বলছেন যে না, আমার আগের সরকার সাথে তাদের সাথে আমার কোনো হৃদ্যতা ছিল না, আমি শিল্পী, তাদের অনুষ্ঠানে গেছি, টাকা দিয়েছে, আমি তাদের পক্ষে ওই সরকার তো না, আমি গান তো গেয়েছি, টেলিভিশনে আমি গান গেয়েছি। এমন না কেউ যে বলে যে 17 বছর গাইতে পারেনি, তা তো না, সেটা একদম বোগাস কথা। আপনি তো গেয়েছেন। আমি অবশ্যই গেয়েছি, কিন্তু কোনো গভর্নমেন্ট ডেলিগেশন আমি যাইনি। কিন্তু গভর্নমেন্টের সাথে তো আপনার প্রচুর ছবি দেখা যাচ্ছে, ভিডিও আছে, ছবি আছে। আমি একজন জাতীয় শিল্পী, জাতীয় পর্যায়ে সম্প্রচারের মাধ্যমে আমি কাজ করছি। যে সরকারই আসবে আমাকে যদি ডাকে, আমন্ত্রণ জানায়, তখন আমাকে যদি দাওয়াত দেয়, আমাদের না আসলে গত 17-18 বছরে রাজনৈতিক পরিমণ্ডলটা এমন হয়ে গেছিল যে শুধুমাত্র ওই আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার যারা অনুগত ছিলেন, সে রাজনৈতিক হোক, সাংস্কৃতিক কর্মী হোক, তারাই কিন্তু ওইসব অনুষ্ঠানে অ্যাটেন্ড করতো এবং তাদেরই প্রায়োরিটি থাকতো এবং তাদেরকেই দেখা যেত সেই একই মুখ ঘুরে ঘুরে বারবার। কিন্তু আপনি গেছেন, হ্যাঁ, তো এখন আপনি বলছেন যে না, আপনি কিন্তু বিটিভিতেও গান করেছেন, বিভিন্ন গানের কোনো আপনার হ্যাম্পার হয়নি। এখন যখন বিএনপিতে আপনি ভোট চাচ্ছেন, তখনই বিতর্কটা শুরু হয়ে গেছে যে এটা কেন আপনি একেবারে কিন্তু এখানে একটা শঙ্কা, আমি অবশ্যই নিরপেক্ষ। আপনার মনে কি কখনো শঙ্কা আসে যে এই যে আমি বিতর্কিত হলাম, বাই চান্স যদি আর 5 বছর পরে সেই সরকার চেঞ্জ হয়ে যায়, আবার যদি আওয়ামী লীগ সরকার আসে, তখন আপনার কি অবস্থাটা হবে? তোমার কি বললাম, আওয়ামী লীগ আমার বন্ধু আছে, তুই করে অনেক মন্ত্রী মিনিস্টার আছে, তা আপনি ওখানে সেট করে রেখেছেন? সেট করে গিয়েছে এগুলি, ওরা আমাকে বন্ধু বানিয়েছে বলে আমি বন্ধু। আচ্ছা, বিএনপির অনেকে বন্ধু ডাকে বলেই এমপি মন্ত্রী আমি বন্ধু। যে 5 বছর পর সরকার চেঞ্জ হয়ে গেলে আবার যদি, রবি চৌধুরী কখনো ভয় পায় না, বাংলাদেশের রবি চৌধুরী একজনই। আচ্ছা, উনি আল্লাহকেই ভয় পায়। এখন কে কি করলো না করলো, কে আমাকে ডাকলো, এই সরকার আমাকে ডাকলো কি না ডাকলো, এটা নিয়ে আই ডোন্ট বদার। আমি ড্যাম কেয়ার। কিন্তু তারপর আমাদের দেশে অনেক শিল্পীকে দেখা গেছে তারা বঞ্চিত হয়েছে, যেমন বেবি নাজনীন আপা, কনক চাঁপা, আমাকে রিজিয়া পারভীন, এই যে শুনো, মনির খান, এরা বঞ্চিত হয়েছে। এই ব্যাপারে কি বলবেন, যে আদৌ কি এটা কি আপনার দৃষ্টিতে কেমন লাগছে বলেন তো? ওনারা যেটা বলছেন ভুল বলছেন, যে 17 বছর কিছু, আরে 17 বছর তো টেলিভিশন বিটিভিতে গাইতে পারেনি, অন্য জায়গায় গান গাওনি তোরা কি অন্য জায়গায় গান গাইতে নিষেধ করেছিল? অন্য জায়গায় গেয়েছে, সবাই গেয়েছে। ন্যান্সির ব্যাপারটা কি হয়েছে? তাকে প্রত্যেকটা গানের ইয়ে থেকে তার নাম ন্যান্সি একটু বাড়াবাড়ি করেছে, বেশি একটু লেখালেখি করেছে, হ্যাঁ, সেই কারণে সেটা হয়েছে। মানে এটা কি ন্যান্সি বাড়াবাড়ি করেছে মনে হয়? সে বঞ্চিত হয়নি? বঞ্চিত হয়েছে, এটা লেখালেখি বেশি করবে কেন? বঞ্চিত হলে সে একজন শিল্পী হিসেবে জানাবে না? না, আসলে আপনি কি মনে করেন যে এই যে শিল্পীদের নিয়ে টানা হেঁচড়া করে একটা রাজনীতি, আর কারো এমন শক্তি নেই কোন দলের যে আমাকে থামানো, যে সরকারি আসুক, রবি থামান লোক না। আমি সাহসী একজন মানুষ, হ্যাঁ, এবং আমার নীতি আছে, আমি অনেস্ট। আচ্ছা, আমি দালাল না, যারা দালাল না তাদেরকে তুমি থামাতে পারবে না। যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার গলায় সুর থাকবে, গাইতে পারবো আমি ইনশাআল্লাহ। এই যে ভক্তদের বিড়ম্বনা কেমন আপনি শুয়েছেন? কোন স্মৃতি আছে মজার?
একজন মানে কণ্ঠশিল্পী কিংবা জনপ্রিয় গায়ক হলে কিন্তু তাদের বিড়ম্বনার এরকম শেষ থাকে না। শোনো, যদি স্মৃতিই না থাকে তাহলে আমি কি সেলিব্রিটি হলাম? একটু শুনবো, একটু মজার দু একটা স্মৃতি বলেন না। একটা মেয়ে হুম আমার সঙ্গে মিউজিক ভিডিও করলো, গিয়েতে একটা নাম করা মডেল, হুম মেয়েটার নাম বলছি না, যেহেতু তার এখন সংসার হয়েছে মনে হয় নিশ্চয়ই, হুম। চলে আসলেন ঢাকায় ব্যাগ এন্ড ব্যাগেজ, মানে কোত্থেকে? ঢাকার বাইরে থেকে? চিটং থেকে, চিটং থেকে? মানে সেও কি আর্টিস্ট, মানে সিঙ্গার, মডেল। মডেল? তো সে চলে আসছে মনে হচ্ছে, একটা মেয়ে মানুষ যখন কারো বাসায় চলে আসে হুম তখন তো বোঝাই যায়। তখন আমি তাকে বুঝালাম যে আসলে আমার কেরিয়ার এখন শুরু, এখন যদি আমি বিয়ে করি তাহলে আমার কেরিয়ারটা থেমে যাবে। হুম এটা শোনার পরে সে তোমার ওই বেডরুমে একটা এরকম গ্লাস, একটা আলমারি ছিল, ওর মধ্যে গ্লাস ছিল আর কি, তো ব্লাড নিয়ে কেটে, হাত কেটে আপনার নাম লিখেছে? লাভ ইউ, লাভ ইউ রবি। হ্যাঁ এইসব লিখে হ্যাঁ, আহা, ছিল। পরে দেখেছি আমি এটা, দেখে তো ইয়েতে পাঠালাম ফার্মেসিতে গিয়ে ব্যান্ডেজ করে। সেই স্মৃতিটা মনে হলে কেমন লাগে? মানে খারাপ লাগা আসে? খারাপ তার জন্য লাগে অবশ্যই, মনের গহীনে রয়ে গেছে সেই? না রয়ে যায়নি, কারণ সে ভালোবেসেছে আমাকে, আমি তো ওভাবে আপনি ওভাবে চাননি? ওভাবে চাইনি তো। হ্যাঁ, বলো না কেন ওই আকাশ নেমে আসে সাগরের বুকে, বলো না কেন ওই ঝরে না নদী খোঁজে কিসের সুখে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। ও সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। বলো না কেন ওই আকাশ নেমে আসে সাগরের বুকে, বলো না কেন ঝরনা নদী খোঁজে কিসের সুখে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। এ পর্যন্ত কি জাতীয় পুরস্কার আপনার ঝুলিতে তো আসেনি এখনো পর্যন্ত? আমার জাতীয় পুরস্কার হচ্ছে আমরা দর্শকরা, দর্শকরা, একদম আমি দর্শকদের care করি না। ভালোবাসা কেয়ার করেন না। তবে এইবার মনে হয় আমাদের রবি চৌধুরী ভাই একদম না, জাতীয় এটা ভুল পুরস্কার ধারণা, ছিনিয়ে নেবে। ভুল ধারণা। হ্যাঁ, কেন? না না, আমি জাতীয় পুরস্কার নিবই না, দরকার কি? আসলেই কি দরকার? আপনার নাম যখন ডিক্লেয়ার হবে, শোনো, তখন আপনি এই না পুরস্কার নিয়ে পারবেন গিয়ে না। আমি কি, আচ্ছা এই জাতীয় পুরস্কারটা বলে এরা যে জাতীয় পুরস্কার যারা পায়, এরা তো জাতীয় জিনিস, এই জাতীয় জিনিস ওদের আগের কিছু কিছু জিনিস আছে, শোনো, হ্যাঁ। এমন অযোগ্য জিনিস আছে, হ্যাঁ। তো ওদের সঙ্গে আমি জাতীয় পুরস্কারটা নিতে চাই না। হ্যাঁ। এইগুলো তো গেছে আগের সরকারের হ্যাঁ। আমলে, টাকা দিয়ে পুরস্কার নেওয়া হতো জাতীয় পুরস্কারগুলো। হ্যাঁ, কিন্তু এখন তো তা কিন্তু হচ্ছে জাতীয় না। পুরস্কার ছাড়াও যদি মনে করে সরকার আমাকে জাতীয়ভাবে সম্মানিত করতে পারে, সিনেমায় তো হচ্ছে না। যে কটা হচ্ছে সেখানে আপনাকে তো আমরা মানে আশা করতে এখানেও পারি। লবিং গোষ্ঠী ঢুকে গেছে। তা এখনকার শিল্পীরা যেসব গান করছে, প্লেব্যাকে বলেন কিংবা নিজস্ব তত্ত্বাবধানে বের করছে, এখন তার অ্যালবাম যুগ নাই, কিন্তু এই গানগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে কি আদৌ মানুষের তাদের মন ছুঁয়ে যাচ্ছে? মানে ছুঁয়ে চলে যাচ্ছে। চলে গেলে তো হবে না, এটা গেঁথে যেতে হবে। যদি গেঁথে যায়, গাধার ব্যাপারটা ছিল আগে, যেমন এখনো একটা সুবীর নদীর গান আমি গাই, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। বাহ, হ্যাঁ। এসব গান গেতে আছে। এখন কিন্তু আরেকটা নতুন একটা সঙ্গীত শিল্পীদের জন্য একটা হুমকি স্বরূপ, যে এআই সং
হ্যাঁ, এটা কি মানে অনেকে বলে এআই তো সিঙ্গার আর ভাত পাবে না, এআই দিয়েই গান হবে, সিঙ্গার আর লাগবে তুমি না, মিউজিক AI দিয়ে লাগবে না। তুমি এআই দিয়ে তো আর মঞ্চে গান করাতে পারবে না। না, মঞ্চে গাইতে গেলে আমাদেরকে লাগবেই। এআইটা হচ্ছে যেমন বর্ষা চ্যানেলের জন্য আমার একটা থিম সং দরকার। হুম হুম তুমি এআইকে বলবা বর্ষা নাম দিয়ে একটা থিম সং করে দাও, এটা শিল্পীর গলা মিল পাবে না, এআই বোঝা যাবে, সবাই বুঝে কিন্তু এখন বুঝে। আমরা বুঝি। ঠিক বলছি একদম। যে আমরা রবি চৌধুরী গান শুনতে চাই। তাহলে এই সঙ্গীতের ভবিষ্যৎটা হ্যাঁ। কোথায় যাচ্ছে আপনি কি মনে করেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড কিংবা আমাদের শোনো, দেশ? ভবিষ্যৎ আসলে সময়ের সঙ্গে আমাদের থাকতে হবে। মেনে নিতে হবে। ভালোর সাথে মন্দ সবসময় ছিল, তুমি যতদিন বাঁচবে তুমি তা দেখতে পাবে যে ভালো আছে সাথে মন্দও আছে। দুটোই থাকবে। হ্যাঁ, কিন্তু আমরা ভালোটাকে নিব সবসময়। হুম হুম। আমি কার ভালো- গান শুনে আপনি মুগ্ধ হয়ে যান? আমি না মানে গজল শুনলে খুব মুগ্ধ হয়ে যায়, যেমন উস্তাদ গুলাম আলী, হ্যাঁ মেহেদী হাসান। হ্যাঁ, মেহেদী হাসান সাহেব, হুম তারপর জগজিৎ সিং, হুম হরিহরন, হুম আবার মাঝে মাঝে ফরিদা পারভিন, আবেদা পারভিন, ক্লাসিক্যাল সিঙ্গার যারা, হুম হুম হুম। এগুলো মানে মানে কানছেন আর কি, শুনি। নতুন প্রজন্মের মধ্যে কাকে কাকে মনে হয় যে না তারা ভালো করছে এরকম? ওই যে নেন্সির কথা বললে, নেন্সির ভয়েসটা আমার খুব ভালো লাগে। নেন্সি তো একেবারেই নতুন প্রজন্ম না, তারপরে তো অনেক শিল্পী চলে আসছে, না, কোনা ওই- চলে আসছে, কোনাল চলে আসছে, কি মনে হয় হ্যাঁ, তাদের কি সম্ভাবনাটা? তারা তো অলরেডি পপুলার, ভাইরাল হয়ে যাচ্ছে। কোনাল জেন্টলম্যান, অবশ্যই কোনাল ভদ্র। কোনার ব্যাপারে বলবো যে ওনার গান হিট ঠিক আছে, কিন্তু আর একটু বিনয়ী হতে হবে, ভদ্র হতে হবে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে। হ্যাঁ, একটু ভদ্রতার অভাব আছে তার। আপনি কিভাবে সরাসরি বলে দিলেন? এটা সরাসরি তো বললাম। হ্যাঁ, তাই নাকি? এটা তো সে শুনুক। কোনো কোনো এক সময় তার সঙ্গে কোনো রকমের তিক্ততা হয়েছিল নাকি? কোনো না না না, কিছু না, মানে এত আক্রোশ? না না, শিডিউল কথা দিয়ে যারা কথা রাখে না, এই জন্য আমি আজকে তোমাকে কথা দিয়েছি হুম 5টায় আমি থাকবো, 4:30টায় কিন্তু আমি তোমাকে ফোন দিয়েছি। হুম হুম হুম। একদম। এটা হচ্ছে কমিটমেন্ট। পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি, অন্য কিছু আমি চিনি না। জীবনে তোমাকে চাই, মরণের পর কি তা জানি না। জীবনে তোমাকে চাই, মরণের পর কি তা জানি না। এই গানটা বাহ, মানে আপনি গান নিয়ে আপনি অনেক গান, হ্যাঁ। দেশ আপনি রিপ্রেজেন্ট করেছেন হ্যাঁ, বাংলাদেশের। অনেক 25 বছর আগে। 25 বছর ধরে। আচ্ছা, কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন, যে গানটার কথা বলছিলেন আমারও খুব প্রিয়, এবং আমার মনে হয় যে না, যে এই গানটা শুনে তার চোখের পানি চলে আসে। আপনি এত টাচি গানটা এই যে তোমার যে আজকে ইন্টারভিউ দিলাম, এর আগে আমি তুমি যখন দেরি করছিলে আসতে, আমি তখন মার খবর নিচ্ছিলাম, মার সঙ্গে কথা বলছিলাম। আপনার মা বেঁচে আছেন এখন? বেঁচে আছে, গ্রামে আছে। হুম, উনি শহরে ছিল, 2 দিন আগে গ্রামে গেছে। হুম হুম অনেকক্ষণ কথা বললাম যে কি অবস্থা, যেটা হয় খাওয়া দাওয়া একটু ঠিক মতো যেন করে। হুম। পুত্র এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তালা, সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। কিন্তু কি হওয়া উচিত, সব তালাতেই সবার আগে মায়ের হবে ঘর। মা ছাড়া পৃথিবীটা অন্ধকার কবর। পুত্র এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তালা, সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। পেলাম, ধরে মনে করো রাখছে আমাদের কি হবে? রবি চৌধুরী ভাইয়া কিন্তু সামনে জাতীয় পুরস্কার পেতে যাচ্ছে।
অতি সত্য। একদম চাই না আশা জাতীয় করছি। পুরস্কার, এই জাতীয় জিনিস আমি হতে চাই না, আমি জাতীয় জিনিস এমনিতেই আছি, জাতীয় ভালোবাসা পাচ্ছি, এটাতে আমি খুশি। আমার সাথে সাথে রবি চৌধুরীর সাথে আবার কাশেম চৌধুরীও পাইলো, হ্যাঁ হ্যাঁ, আবার কুদ্দুস পাইলো একটা সাথে ব্যবসায়ী। তা আমি না, যে কথাটা বললাম এটা কি সত্যি না? জীবনে এরকম হয়েছে কি না বলেন, যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার কারণে আপনি ফেসে গেছেন, কিংবা আপনি বলার আমি পর- বলে ফেলি, আমি কাউকে ছাড়ি না। তারপর এরপরে কি হয়? এরপরে তবু আমাকে ডাকে, আমাদের লাগে, এরপর কারণ আপনি শোনো এটা আমাদেরকে দিয়ে আমরা যদি অ্যাওয়ার্ড নিতে না যাই, স্পন্সর টাকা দিবে না তো, কে আসছে তোমার অ্যাওয়ার্ড প্রোগ্রামে? আপনার এখন দেখবে অ্যাওয়ার্ড নিতে গেলে এরকম লোক একটু বেশি গিয়ে মনে করে বসে আছে, ওরা কেন যে অ্যাওয়ার্ড পাচ্ছে, কেন পাচ্ছে, আমি সুদর্শন সুদর্শন হ্যাঁ এরা সুদর্শনটা পাচ্ছে, হ্যাঁ কেন পাচ্ছে এটা, হায় আল্লাহ, এটা করার জন্য রাস্তাঘাটে অনেক আছে, ওদেরকে দাও, ওদেরকে ডেকে একবেলা খাওয়াও না, হিজড়া দেবে। সুদর্শনরা এখন বেশি পুরস্কার পদ পাচ্ছে, এটার মানেটা কি? এটা আমি শুনেছি যে এক সুদর্শন আমি মহিলা না না আমি পুরুষ? আমি ধরেছিলাম যে কিরে আমার পাশে কারে অ্যাওয়ার্ড দিলি, কয় উনি যখন আপনার পোস্টার দেখেছে ওখান থেকে নাম্বার নিয়ে, হুম। তা তুমি পোস্টারে নাম্বার দিবে কেন, তোমার কি মতলব? তো ও ফোন দিছে, ভাই ওনার সাথে আমাদেরও পুরস্কার দেন, এসে চলে বসে আছে, এবং সাথে করে মোবাইল নিয়ে কিছু ইউটিউবার আছে না, হ্যাঁ, হামাতে। মনে হচ্ছে সুপারস্টার শাহরুখ খান আসতেছে সাথে, এরকম করে মানে পুরো পুরাঙ্গনটা নষ্ট করে দিল, মন্ত্রী এরকম হা করে আছে, দেখতেছে এটা কে, কি জিনিসটা? বেশ কিছুদিন আগে আপনি একটা ইন্টারভিউতে একটা ইন্টারভিউতে বোধহয় বলেছিলেন আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে, আপনার এক্স ওয়াইফ আমাদের আরেক কণ্ঠশিল্পী এটা আর দলের বলতে চাই না, সাহিত্যিক নিয়ে। এটা আইনও না, এই নামটা দরকারই নেই। তাই নাকি? কেন? না এটা দরকার নেই, নামও শুনতে চান না? না নাম শুনতে চাই না, তাই না? ভাই শিল্পী, আমরা শিল্পী কলি, আমরা এখনো স্টেজে কি স্টেজে গান গাই না, যেটা আমি প্রশ্ন করতে চাচ্ছি যে এটা হচ্ছে, আমি বলি শোনো, সাংবাদিকরা, কিছু সাংবাদিক আছেন হুম, যারা ভিউর জন্য নিজের বাবা মাকে বেছে দিতে পারে, শুধু একটু ভিউ দরকার। আপনি কথাটা তো বলেছেন, না কথাটা আমি বলেছি, এটা কোন কিভাবে, পুরোটা তো কোন দেয়নি, প্রেক্ষিতে বলেছেন? পুরোটা দিলে বুঝতে পারতো, এটা পুরোটা দিলে সেও মন খারাপ করতো না। আচ্ছা, এখন একটা বাচ্চার মা, তার মতো সে থাকুক, এই এই তো, ব্যাপারে পার্সোনাল লাইফ নিয়ে আমি আর কিছু বলতে এই চাই যে না। না, এই যে ব্যাপারটা এমন ভাবে নিউজটা আসলো যে তখন অনেকে বললো যে রবি চৌধুরী এত বছর কিছু বললো না, এখন কেন তার না, মেয়ে বড় হয়েছে? আরে এটা- তখনও এটা বলেছি, উনি বুঝে না? তখনও ওটা বাজার গরম ছিল ওই নিউজ নিয়ে, হ্যাঁ এই news তখনও নিয়ে বলেছিলাম, তখন- এবং আমি সঠিক ছিলাম। আরে এটা এসব কিছু আর বলতে চাই না, এটা সবাই জানে, আমার যাই হোক। ভিতরে আরেকটা মানুষ নাই, দুমুখ মানুষ আমি না। যাক, আজকে বুঝতে পারছি যে না, এটা আসলে না, তুমি নিশ্চয় আগে বুঝো নাই, হ্যাঁ, মানুষের সাথে না আমি মিশলে তো ভাবলাম বোঝে যে না। হয়তো এখন বা তো আপনি ঘটা করে এই জিনিসটা এখন তো ফলাও করে বলেছেন। এখন তোমার সম্পর্কে তো আমার ধারণা নেই, তোমার সঙ্গে আমার 7 দিনের সফরে যেতে হবে, তাহলে আমি তোমাকে চিনবো বা আমাকে চিনবে, হুম, মানুষকে একদিনে চেনা যায় না। না, সেই ইন্টারভিউটা যখন publish সফরে যাবা, যে কোনো মানুষের সাথে সফরে যাবা, তাকে একদম শুধু 1 উইক, একসময় কোনো সফরে যাও, চিনে ফেলবে। অনেক কিছুই আপনার মধ্যে, অনেক স্মৃতি, অনেক কথা, অনেক কিছু, কিন্তু আপনি পেটে রাখেন না, সব মুখে বলে দেন। তো হ্যাঁ বলে দিই, খারাপ তো অনেক কিছু বলতে পারি, সেটা বলবো না, না, কারণ এটা নিয়ে অনেক কারো ক্ষতি আমি চাই না। হ্যাঁ আমি তো সব কিছু বললে তো এখানে আবার মিডিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, হুম, কারণ যাদের সম্পর্কে জানি যে সব কিছু যদি বলে দিই, সে হয়তো আমার সঙ্গে আর কথা বলবে না, ঠিক না? অনেক কিছু জানেন কিন্তু কিছুই অনেক কিছু জানি, বলতে অনেক পারেন না। কিছু ওরা ভাবে যে আমরা জানি না, আসলে জানি, সব কিছু জানি। আবার আপনারটাও জানে নাকি এরকম? আমার এরকম কিছু নেই, আমার অতীত কি ছিল, কি আছে, এটা সবাই জানে। মানে সুখে থাকলে, কেউ যদি সুখে থাকে, এটা হ্যাঁ। খুব জেলাস অনেকেরই, হ্যাঁ, কেন এত ভালো আছে। হ্যাঁ, আপনি ভালো আছেন, আপনার গান, আপনি নিজে সবকিছু মিলে ভালো আছেন আর কি। হ্যাঁ তো আসলে কি আদৌ ভালো আছেন? তোমার কি মনে হয়? মনে তো হয় যে আপনি ভালো, মানে একেবারে শেষ সীমানায় আছেন, খুব ভালো আছি, খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরকম আসে যে থাকে না, মানুষের একটা হতাশা, একটা অপ্রাপ্তি কাজ করে, এরকম কোনো অপ্রাপ্তি কোনো মনের মধ্যে আসে, জাহাজ এটা কেন হলো না, কিংবা কেন পাইনি, কিংবা এমন যদি না হতো? এরকম না, মানে একটা ভালো গান যখন আমি শুনি, তখন আমি ভাবি, আহা এই গানটা আমি কেন পেলাম না,
এটা খুব আফসোস হয় আমার। তাই আজকে আপনার ইন্টারভিউ নিতে এসে আমি নতুন করে আমাদের রবি চৌধুরী ভাইকে চিনলাম, এবং আগে থেকে আমার কাছে মনে হতো যেন যে আপনি ভীষণ মিশুক প্রকৃতির এবং খুব ভালো মনের একজন, যদিও চিটাগাংয়ের মানুষজন কিন্তু একটু ভালো হয়, আমি খুব উদার মনে হয় এবং তাদের মনের ভেতরটা তো খুব তুমি যে পরিষ্কার হয়। চাটগাইয়া এটা আমি জানতাম না, সত্যি হ্যাঁ। ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ আমরা চাটগাঁর মানুষ। একদম। আজকে মনে হচ্ছে যেন ইন্টারভিউ শেষ হচ্ছে না, অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে, তারপরেও যেন শেষ হচ্ছে না। কিন্তু সেই বিখ্যাত গানটা আপনার মুখে না শুনে কি আর যাওয়া যায়? কলজার ভিতর গাঁথি রাখুন তো আরে, খোঁজার ভিতর গাতি রেকমে তোমারে, সিনার লগে বাঁধি রেকমে তোমারে, অন্য নাই রে। খোঁজার ভিতর গাতি রেকমে তোমারে, তুই হইলাই আর হইজার বড় ফরানের দাম, তোরে সারা নটিকের আর বই দেশত ফরান। আর হনদিন যায় মাই, আর হনদিন যায় মাই, তোমারে সারিয়ারে অন্য নাই রে। খোঁজের ভিতর বুকের ভিতর, খোঁজের ভিতর, খোঁজের ভিতর গাঁতি রেকম তোমারে। তো আপনি যে গানগুলো এখনো চিটাগাংয়ের গানগুলোকে আপনি জিয়ে রেখেছেন এবং দেশ বিদেশে ছড়িয়ে দিচ্ছেন। চিটাগাংয়ের গানে কিন্তু আগে মানুষ বুঝতো না, ওয়ার্ডগুলোই বুঝতো না। মধু হই হই, মধু হই হই, মধু হই, একটু ভিন্ন করে দিলাম আগে তোমার চ্যানেল। মধু হই হই বিষে হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, অনহারণে ভালোবাসা দামে দিলা। বুসরা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক সময় নিয়ে নিয়েছে জীবন থেকে, এবং নিশ্চয়ই এটা আর্কাইভে দেখে যাবে। একদম, সে না থাকলে, আমি না থাকলেও এটা থাকবে, মানুষ শুনবে। থাকবে। অনেক কথা বলেছি, যদি কারো কোনো গায়ে লাগে আমাকে অবশ্যই মাফ করে দিবেন। প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, শত্রু বাড়াবেন না। লাভ ইউ অল। এবং বাহ। বুসরার সঙ্গে থাকুন, বুসরা চ্যানেলের সঙ্গে থাকুন। মধু হই হই বিষে হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, অনহারণে ভালোবাসা দামে দিলা।